হয়েছে, কাহিনী এখানেই শেষ। মরিচিকার পেছনে ছুটে লাভ নেই। এসব বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমি কিন্তু ভাইয়াকে বলে দেব তুমি প্রতিদিন আমার ফোন থেকে ভাইয়ার ছবি দেখতে আর মুচকি মুচকি হাসতে। দোকান থেকে ভাইয়ার ছবি বের করে নিয়ে আসছো, প্রতিদিন ভাইয়ার ছবি দেখে দেখে রাতে ঘুমাও। ভাইয়াকে নিয়ে শত শত শব্দ লেখা আছে তোমার ডায়েরিতে। আমি সব কিছু ভাইয়াকে বলে দেব। আসতে বলো, তোমার ভাইয়া বাসায় আছে, সবকিছু শুনে ফেলবে। কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া একদম উচিত না। তোমার এই বিষয়টা আমার একদম পছন্দ হলো না, আমি খুবই কষ্ট পেয়েছি। রাগ করো না ভাবিমণি, আমি দেখতে চাই নাই। একদিন তোমার গিয়ে রুমে ছিলাম, তুমি ভাইয়ার ছবি বুকে রেখে ঘুমাচ্ছিলে। তোমার ডায়েরি খোলা অবস্থায় বিছানায় পড়েছিল, সেখান থেকে কিছু অক্ষর আমার চোখে পড়ে, তাই কৌতূহল মেটাতে পড়েছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। নিজের রুমে যাও, আমাকে কাজ করতে দাও। চৈতালি মাথা নত করে নিজের রুমের দিকে চলে গেল। তানহা ভাবতে শুরু করলো, কে এই আবির যে চৈতালির মাথাটা নষ্ট করে দিয়েছে? বিষয়টা বেশি দূর যাওয়ার আগে আম্মাকে জানানোর প্রয়োজন। বলেই নিজের কাজে মনোযোগ দিল তানহা। রাতে খাবার খেয়ে নিজের রুমে এসে দেখে ইফাত ফ্লোরে পাটি বিছিয়ে তার উপরে কম্বল বিছিয়েছে। উপরে থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। নিজেকে মহান প্রমাণ করতে চায় নাকি এই ছেলে? এই শীতের মধ্যে ঠান্ডা মেঝেতে ঘুমাবে? ঠং দেখলে পাচ্ছি না। আমি ভাই বিছানায় শুয়ে পড়ি, আমি ওনার মতো এত মহান হতে পারবো না। তানহার কেমন জানি উসকুস করছে। ইফাদের জন্য ডায়েরি লিখতে পারছে না। প্রতিদিন এক শব্দ তানহা ডায়েরিতে লিখে। রোকেয়া বেগমের থেকে অনুমতি নিয়ে ডায়েরিটা কিনে এনেছিল তানহা। একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য ডায়েরি লিখে তানহা। ইফাদ ফেসবুকে স্ক্রল করছিল। ইফাদের ফোনে একটু পরপর টুংটাং শব্দ হচ্ছে। তানহা গভীর আগ্রহ নিয়ে আর চোখে দেখার চেষ্টা করছে কে ইফাদকে মেসেজ করছে। খুব করে বলতে ইচ্ছা করছিল, এত রাতে ইফাতকে মেসেজ করছে। মনের কথা মনে রেখে ঘুমিয়ে গেল তানহা। তোমার অনুপস্থিতিতে যদি তোমার ছবি দেখেও কারো চোখে জল চলে আসে, তাহলে সেই মানুষটাকে ঠকানোর অধিকার তোমার নেই ইফাত। ভোরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এত সকালে কেউ খায় না। আবার শুয়ে পড়ল তানহা। কিছু ভালো লাগছে না। শুয়ে শুয়ে কালেমা পড়ছিল তানহা। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই তানহা ডায়েরি নিয়ে বসল। নিজের মনের কথাগুলো ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখে। মন খুলে কথা বলার মতো মানুষ নেই তানহার, তাই নিজের মনের কথা শোনার সঙ্গী হিসেবে ডায়েরিকে বেছে নিয়েছে। সবাই বেইমানি করলে ডায়েরি কখনো বেইমানি করবে না। 2 বছর ধরে হাজার হাজার শব্দ লেখা আছে ইফাতকে নিয়ে। বড্ড বেশি ভালোবাসে তার স্বপ্নের পুরুষ শ্যাম পুরুষকে। আজকেও 2 লাইন লিখে ফেলল ইফাতকে নিয়ে। লেখা শেষ হলে ডায়েরি বন্ধ করে রেখে দিল। বিছানা ঠিক করে রান্নাঘরের দিকে গেল তানহা। তানহার রান্না শেষ হওয়ার আগেই সবাই জেগে উঠেছে। চৈতালি, রোকেয়া বেগম ভোরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। ইফাত নামাজ পড়ে না, সেজন্য ইফাতকে বেশ বিরক্ত লাগে তানহার। ভাবি তাড়াতাড়ি খেতে দাও, আমার ক্লাস আছে। আরো একটু ঘুমাবে, তাহলে ক্লাসে যেতে পারবে দ্রুত। চৈতালি কোনো কথা না বলে খেতে শুরু করলো। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে শুরু করলো তানহা। খাবার শেষ করে সবাই সবার মতো চলে গেল। ইফাত একটা চাকরির খোঁজ করছে। বাসায় বসে থাকতে ভালো লাগছে না ইফাদের। তাছাড়া বেকার ছেলেদের এই সমাজে কোনো মূল্য নেই ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল ইফাত। সারাদিন কাজ করেই সময় কোনো রকমে কেটে যায় তানহার, কিন্তু বিকাল থেকে সময় একদম ভালো যায় না। সময় সবাই সবার মতো থাকে, কথা বলার মতো তেমন কেউ নেই। চৈতালি একটু গল্প করে, বেশিরভাগ সময় পড়াশোনা আর ফোনের পিছনে ব্যয় করে। রোকেয়া বেগম রাতে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ইফাত তো তানহার সাথে কথাই বলে না। এই সময়টুকু তানহার দম বন্ধ হয়ে আসে। বিকেলে নামাজ পড়ে তানহা রোকেয়া বেগমের কাছে গেলেন। আম্মা রাতে ডিম রান্না করতে বলেছিলেন, কিন্তু বাসায় ডিম নেই, এখন কি করব? ইফাতকে বলো। উনি এখনো বাসায় ফেরেনি। কিছু মনে না করলে আমি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসবো। আচ্ছা মা, যাও, দেখে শুনে যাবে। কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই। যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাবে। আম্মা এখনই যাব।
রাত হয়ে আসলে আর যেতে পারবো না। রোকেয়া বেগম তানহাকে টাকা দিলে তানহা বেরিয়ে গেল। রফিক চাচার দোকানে এসে দেখলো দোকান বন্ধ। তানহা একটু সামনের দিকে এগিয়ে গেল। ইফাত হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এক ফ্রেন্ডের সাথে। তানহাকে দেখে রাস্তা পার হয়ে তানহার কাছে আসলো। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? মেয়ে মানুষ শাড়ি পরে বের হয়েছো কেন? বোরকা পরে বেরোতে পারো না? আম্মা রাতে ডিম রান্না করতে বলেছে, কিন্তু বাসায় ডিম নেই, তাই নিতে আসছিলাম। আমাকে ফোন দিয়ে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম। তোমার আসার কি দরকার ছিল? আমাকে 10টা ফোন কিনে দিয়ে রাখছেন, সেগুলো দিয়ে আপনাকে ফোন দিব। ইফাত চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো। আর এইভাবে বাহিরে বের হবে না। তানহা কোনো কথা বলল না। ইফাত দাঁড়িয়ে আছে। তানহা দোকানের দিকে এগোতে লাগলো। হঠাৎ পিছনে থেকে কেউ ইফাতকে ডাক দিল। কি রে, তুই ইফাত না? কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস? কবে আসলি বিদেশ থেকে? করিম চাচাকে দেখে ইফাত আবার রাস্তার ওপাশে গেল। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? সোমবারে আসছি আমি। আল্লাহ রাখছে বাবা। ওটা তোর বউ নাকি? জি চাচা, আমার বউ। মাশাল্লাহ, অনেক সুন্দর। তোর বউটা বাসার থেকে বেশি বের হয় না। ইফাত করিম চাচার সাথে কথা বলছিল। তানহার সামনের দিকে এগোতে গিয়েও থেমে যায়। মুখটা খুশিতে চিকচিক করে উঠেছে। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবির ভাইয়া। আবির তানহার দিকেই এগিয়ে আসছে। আবির আর সেই আগের আবির নেই। গোলাপি ঠোঁট দুটো নিকোটিনে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি গড়িয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই মনে হচ্ছে নিজের যত্ন একদমই নেওয়া হয় না। তানহা খুশি হয়ে আবিরের কাছে গেল। আনন্দিত হয়ে বলল, হ্যাঁ, কেমন আছো? কবে দেশে আসলে? চেহারা রেখেই হাল করেছো। আবির কোনো কথা বলছে না। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে আসছে। হঠাৎ করেই তানহার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। আবিরের হঠাৎ আক্রমণে তানহা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। তানহাকে আরো অবাক করে দিয়ে আবির তানহার গলা চেপে ধরল। বেইমান কোথাকার! আমাদেরকে আমাদের পরে আমাদের সাথে বেইমানি করলি। আমার পরিবার তোকে মিস কম রেখেছিল, তোর প্রেম করে বিয়ে করতে হলো। আবির খুব শক্তভাবে তানহার গলা চেপে ধরে আছে। তানহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবিরকে ছাড়িয়ে দেওয়ার জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা খুব কঠিন। তানহার কাশি উঠে গেল। ইফাত ঝড়ের গতিতে সেই আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ল। আবির ইফাদের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আর তানহার মধ্যে আসার? ইফাত আবিরের নাক বরাবর খুশি দিয়ে আবিরের কলার চেপে ধরল। বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার? তোর হাত আমি কেটে ফেলবো। তানহা আমার বোন হয়, আমি আমার বোনের সাথে যা ইচ্ছা খুশি করতে পারি। তোর বোন আমার ঘরের বউ, ওর সাথে কথা বলতে হলে ও তোকে আমার অনুমতি নিতে হবে। শরীরে হাত দেওয়ার আগে 1000বার ভাবতে হবে। তুই আমার সামনে আমার স্ত্রীর শরীরে হাত দিস? তোর এত বড় কলিজা হয়েছে? তোর বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তা ইফাদের ভালো করেই জানা আছে। বলেই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আশেপাশে সবাই দৌড়ে আসলো। দুজনকে আলাদা করে দিল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে লোকজন হয়েছে। করিম চাচা বলে উঠল, কে তুমি? তোমার সাহস তো কম নাই। আমাদের এলাকায় এসে আমাদের ছেলের বইয়ের গায়ে হাত দাও। চাচা, এই ছেলের সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? এই ছেলে কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? তানহা আমার বোন হয়, আমাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই মিয়া, তা না তোমার বোন হয়? তুমি ভাই হইয়ে কিভাবে রাস্তার মধ্যে বোনের গায়ে হাত তুলতে পারো? তোমার ভেতরে শিক্ষার অভাব আছে। কেমন বোন হয় তা না তোমার নিজের? বোন বলে তো মনে হয় না নিজের বোনের গায়ে কেউ এইভাবে হাত তোলে। বলছি কি, মানুষ চিনো? আমাদের এলাকায় এসে আমাদের মেয়ে বউয়ের গায়ে হাত তুলবে, আমরা ছেড়ে কথা বলবো? 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো। আপনারা এত কথা বলছেন কেন? মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিন। আপনারা না পারলে আমাকে বলুন। বলল ইফাত। তানহা উঠে দাঁড়ালো ভিড় ঠেলে। ভিতরে গেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির ভাইয়া আমার চাচাতো ভাই হয়। ভাই দেশের বাইরে ছিল। আমি ভাইকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, তো সেজন্য ভাইয়া রাগ করেছে।
তোমার চাচাতো ভাইও বুঝলাম, এখন তোমার চাচাতো ভাইও বুঝতে হবে এখন তুমি তাদের বাড়ির মেয়ে নয়, অন্যের বাড়ির বউ হয়ে গেছো। এভাবে যখন তখন যেখানে সেখানে তানহার কথা শুনে ইফাত রাগ করে বেরিয়ে চলে গেল। তানহাও ইফাদের পিছনে পিছনে গেল। তানহা বাসায় আসতেই ইফাত তানহার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, কে হয় এই ছেলে তোমার? কিসের এত দরদ ওই ছেলের জন্য? আমার চাচাতো ভাই হয়। আমি কি করে বিশ্বাস করব ছেলেটা তোমার চাচাতো ভাই হয় নাকি অন্য কিছু হয়? বিশ্বাস না হলে আপনি আমার চাচার বাসায় গিয়ে দেখে আসতে পারেন। চলো। কোথায়? তোমার চাচার বাসায়। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রোকেয়া বেগম অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। উনি প্রশ্ন করার আগেই দুজন হাওয়ার মতো মিলিয়ে গেল। তানহা আর ইফাদের বাসার দূরত্ব 15 মিনিটের মতো। তানহা গাড়িতে উঠে তার চাচার বাসার ঠিকানা বলল। গাড়ি আলা যথাক্রমে তানহাদের চাচার বাসার সামনে পৌঁছে দিল। তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কলিং বেল চাপ দিবে কি না ভেবেই সময় পার করে দিচ্ছে। ইফাদের ধমকে চমকে উঠল তানহা। কি হলো, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবো নাকি? তানহা কলিং বেল চাপ দিতেই হাসনা বেগম এসে দরজা খুলে দিল। তানহাদের দেখে প্রচুর অবাক হন, মুখে প্রকাশ করলেন না। মুখে হাসি রেখে বলল, আরে তানহা,